আমি তোমার কাছে একটা মাস সময় চেয়েছি। 10 বছর আমরা এক ছাদের নিচে সংসার করেছি, না হয় আরেকটা মাসই দিলে। না, আমি স্ত্রীর দাবি নিয়ে কথাটা বলছি না, ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। তোমার সাথে আমার যে সম্পর্কের টানাপোড়েন চলছে, তাতে যে কোনো সময় যে কেউ একটা কিছু অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলতে পারে। তুমি রাতভর বাইরে মিটিং এর নাম করে গার্লফ্রেন্ডের সাথে ডেট করে আসতে পারো, আর আমি সেই কথা বললে হয়ে যায় সিট। একটা সীমা আছে মমিতা, প্লিজ আমাকে সেই সীমা অতিক্রম করতে তুমি বাধ্য করো না। সে কি, তুমি এখনো যাওনি? না মানে ভাবলাম আপনি একা একা কাজ করছেন, আমি না হয় একটু পরেই যাই। তাছাড়া আপনার আবার কখন চা কফি খেতে ইচ্ছা করবে। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। কিন্তু পাগল নাকি তুমি? স্যার, অনেক তো রাত হয়ে গেল, আপনি বাসায় যাবেন না? হ্যাঁ, তা তো যাবই। তোমার তো অনেক রাত হয়ে গেল, এত রাতে একা একা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাসায় নামিয়ে দেবো। আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি, তুমি ফাইলটা একটু দেখো। হ্যালো, এটা এটা সোহেলের নাম্বার না? জি এটা স্যারের নম্বর। আপনি কে? আমি আদ্রিতা, প্রজেক্ট অফিসার। তা আপনি সোহেলের ফোন রিসিভ করেছেন কেন? এত রাত পর্যন্ত আপনি অফিসে? আসলে একটা মিটিং ছিল তো, তাই আমি এখন অফিসে আছি। আর কে কে আছে অফিসে? কে ফোন করেছে? স্যার, ভাবি ফোন করেছে। হ্যাঁ মমিতা, আমি অফিস থেকে ফিরছি, ফেরার পথে আরেকটা মিটিং আছে, বাসায় ফিরতে একটু রাত হবে। রাত তো হবেই, এত রাত পর্যন্ত একটা মেয়ের সাথে অফিস করছো, ঘরে ফিরে দরকার কি? অফিসে থেকে গেলেই তো পারো। মমিতা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, আর বাসায় এসে কথা হবে। হ্যালো, চলো তোমাকে পৌঁছে দিই। ফাইলটা নিয়ে নাও।
ঘুমাওনি? খাবার নিয়ে অপেক্ষা করছিলাম। আমার কথা নেই, বাইরে থেকে খেয়ে এসেছি। ক্লায়েন্টের সাথে খুব লম্বা একটা মিটিং ছিল, ভেরি টায়ারিং। কাল সকালে আবার অনেক ভোরে যেয়ে মিটিং করতে হবে। তাই না? মিটিং ছিল এত রাত পর্যন্ত? হ্যাঁ, কি বলতে চাও তুমি? সত্য কথা বললেই তো পারো যে তোমার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং ছিল। সব সময় সব কিছু নিয়ে সন্দেহ করা দিন দিন তোমার একটা অসুখে পরিণত হচ্ছে মৌমিতা। ইউ আর গেটিং সিক। সিক? হ্যাঁ, সিক। তুমি রাতভর বাইরে মিটিং এর নাম করে গার্লফ্রেন্ডের সাথে ডেট করে আসতে পারো, আর আমি সেই কথা বললে হয়ে যায় সিক? অফ কোর্স সিক। কথা বলাটা ঠিক হয়নি। মাঝে মাঝে যে আমার কি হয়, আমি আসলে তখন তোমাকে ফোন করে বলতে চাচ্ছিলাম আমার কটা দিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না। আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। সেই জন্যই আমি তোমাকে সোহেল, শুনছো? তুমি কি সবসময় এরকম ব্যস্ততা দেখাবে? আমার জন্য কি তোমার কোনোই সময় নেই? আরে বাবা, কালকে রাতে তোমাকে বললাম সকালে আমার একটা জরুরি মিটিং আছে, অলরেডি আই এম লেট। রাতে ফিরে এসে কথা বলবো, এখন যাই। না, তুমি এক্ষুনি আমার কথা শুনে তারপর যাবে। কি আশ্চর্য, তুমি শাউট করছো কেন? আর তোমার কথা শুনে মনে হচ্ছে আমি কখনো তোমার কোনো কথা শুনিনি। আমি তো বলিনি তুমি আমার কোনোদিন কোনো কথা শুনোনি। আমি বলেছি এক্ষুনি আমার কথাটা শুনে যেতে অসুবিধা কোথায়? মমিতা, তোমার সাথে আমার যে সম্পর্ক, এখানে সুবিধা অসুবিধার কিছু নেই। আমি রাতে এসে তোমার সমস্ত কথা শুনবো, ওকে? না, তুমি এক্ষুনি আমার কথা শুনে তারপর যাবে। You just দেখুন, পুরো ব্যাপারটাই আপনার হাজব্যান্ড, আপনার পরিবার সবাইকে জানানো খুব জরুরি। আর তাছাড়া এই মুহূর্তে ফ্যামিলির টেক কেয়ারটা আপনার জন্য প্রয়োজন।
ডক্টর, এই মুহূর্তে আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমার পরিবারের কেউ এই রিপোর্টটা মেনে নিতে পারবে না। ওরা সহ্য করতে পারবে না। আমি আমার মতো করে ওদেরকে জানাবো যে কটা দিন আমি আছি আমি আমার হাজব্যান্ড সন্তানকে নিয়ে একটু আনন্দে কাটাতে চাই ডক্টর। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে তো এখন 24 আওয়ার্স মেডিকেশনে এবং আপনার ফ্যামিলির মেম্বারের কেয়ারে থাকতে হবে, কারণ আপনার যে কন্ডিশন এটা তো বুঝতেই পারছেন। ডক্টর, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার হাজব্যান্ডকে কিছু বলবেন না। ওকে আমি আমার মতো করে জানাবো। আপনার যে শরীরের কন্ডিশন তাতে অবহেলা করা ঠিক হবে না। আপনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন, কারণ আপনি বুঝতেই পারছেন আপনার যে কন্ডিশন বলা যায় না। টেক কেয়ার। I will talk to you. ওকে। Thank you. Thanks for everything. স্যার লাঞ্চ করে নিন, দুপুর তো গড়িয়ে যাচ্ছে। আর লাঞ্চ, ব্যবসাটাই না গুটিয়ে ফেলতে হয়। কীভাবে যে এই লস সামাল দেবো বুঝতে পারছি না। এনিওয়ে, আমি ফাইলটা শেষ করে খেয়ে নেব। তুমি খেয়েছ? না, আপনার জন্যই ওয়েট করছি। আপনি খেলেই আমি খাবো। সে কি, আমার জন্য কেন বসে আছো? আচ্ছা, আমি খেয়ে নিচ্ছি, তুমি যাও লাঞ্চ করে নাও। আরে কি ব্যাপার মমিতা, হুট করে অফিসে চলে এলে? আরে বাবা, আমাকে বললে তো আমি অ্যাটলিস্ট একটা গাড়ি পাঠিয়ে দিতে পারতাম। এই মেয়েটার সমস্যা কি? ও তোমার জন্য না খেয়ে বসে থাকে কেন? আরে বাদ দাও তো, বাদ দাও। তোমার হাতে এটা কি মেডিকেল রিপোর্ট বলে মনে হচ্ছে? ডক্টরের কাছে গিয়েছিলে নাকি? দাও তো দেখি। আগে তুমি আমার প্রশ্ন উত্তর দাও। আর বাদ দেবো কেন? বাদ দেবো কেন? মার্চে যখন মাসিক দরদ বেশি হয়ে যায় তখন কিন্তু বিষয়টা খুব বেশি দৃষ্টিকটু মনে হয়, বুঝতে পেরেছো? মমিতা, এসে কি শুরু করলে? এটা আমার অফিস, এখানে প্লিজ সিন ক্রিয়েট করো না। তুমি অফিসে বসে বসে সিন করতে পারবে আর আমি ক্রিয়েট করতে পারবো না? হ্যাঁ, ভাগ্য ভালো আমি অফিসে এসেছিলাম, না হলে তো জানতেই পারতাম না কেউ তোমার জন্য না খেয়ে বসে থাকে। উফ, তুমি একটা সন্দেহ বাতিগ্রস্ত মহিলা। তোমার সাথে সংসার করাটাই দিন দিন টাফ হয়ে যাচ্ছে। তাই না? আমার সঙ্গে এখন সংসার করতে তোমার ভালো লাগছে না তো কার সঙ্গে সংসার করতে ইচ্ছা করছে তোমার? ওই মেয়েটার সঙ্গে? মমিতা, বাসায় যাও, তোমার সঙ্গে সন্ধ্যায় আমার কথা হবে। যাও। যাবো না। কি করবে তুমি? তাড়িয়ে দেবে? তোমার জীবন থেকে চলে গেলে তোমার জন্য খুব সুবিধা হয়, তাই না? সহ্যের একটা সীমা আছে মমিতা, প্লিজ আমাকে সেই সীমা অতিক্রম করতে তুমি বাধ্য করো না। সহ্যের কথা তুমি বলছো? সহ্যের সীমা তুমি কি অতিক্রম করবে? অতিক্রম করছি তো আমি। এসব কথা তোমার মুখে মানা না, বুঝেছো? আর একটা কথা বলবে না, স্ট্রেট বাসায় যাও। যাও। বাসায় তো যাবো। আমি কি তোমার অফিসে থাকতে এসেছি নাকি? কেন? আমি তো এসেছিলাম কেন? আমার লাইফটা হেল্প করে দিতে, ঝগড়া করতে? না, যেটা বলতে এসেছিলাম সেটা তোমাকে জানাতে চাই না।
আই এম রিয়েলি সরি। এরকম একটা রিপোর্ট পাওয়ার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ভেবেছিলাম না, এই রিপোর্ট আমি তোমাকে সরাসরি বলতে পারবো না, তুমি অনেক কষ্ট পাবে। দিন দিন আমাদের সম্পর্কটা কেমন হয়ে যাচ্ছে, না হয় আর কটা দিন, না যে করেই হোক তোমাকে তো জানাতেই হবে, কিন্তু কিভাবে? তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার খুব সিরিয়াস কিছু কথা আছে। কথা বলছো না কেন? আমি তোমার কথাটাই শুনি। দেখো, তোমার সাথে আমার যে সম্পর্কের টানাপোড়েন চলছে, তাতে যে কোনো সময় যে কেউ একটা কিছু অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলতে পারে। তার চেয়ে এই ভালো না যে আমরা দুজন আলাদা হয়ে যাই? তুমি কি বলো? ইদানিং তুমি আমাকে যে পরিমাণ ভুল বুঝছো, তাতে আমার মনে হয় ডিভোর্সই হবে আমাদের একমাত্র সলিউশন। স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় বন্ধনটা হচ্ছে বিশ্বাস। আমার প্রতি তোমার সে বিশ্বাসটাই যখন নষ্ট হয়ে গেছে, তখন আমাকে জীবন পার করার জন্য শুধুমাত্র এক ছাদের নিচে বসবাস করার কোনো মানে হয় না। এর থেকে আলাদা হয়ে যাওয়াটাই আমাদের দুজনের জন্য অনেক ভালো। তুমি যখন চাইছো আমি তোমার জীবন থেকে সরে যাই, তাই হবে। তোমার জীবনে বোঝা হয়ে আমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাই না। না না, নষ্ট হওয়ার কিছু নেই। আমরা যা করতে চাইছি দুজনের ভালোর জন্য করতে চাইছি। আমি আমার টোটাল অ্যাসেটের 30% তোমার নামে লিখে দিয়েছি, আর 30% অরুদ্ধের নামে। চাইলে তুমি অরুদ্ধকে তোমার সাথে রাখতে পারো, আরও যদি চায় আমার সাথে থাকতে পারে।
তাছাড়া অফিসের এরকম একটা দুরবস্থায় আমাদেরকে তো আরও শক্ত হতে হবে। অফিস নিয়ে এই মুহূর্তে খুব একটা ভাবছি না। ভাবছি আমার পার্সোনাল লাইফটা কেমন যেন একটা ডিজাস্টার হয়ে গেল। আপনাকে কি কফি দিতে বলবো? এক্সকিউজ মি, ওয়েটার, 1 কাপ কফি প্লিজ। আচ্ছা, আমাদের নেক্সট যে প্রেজেন্টেশনটা, আমি তো ওটা দেখিনি, তুমি ঠিকঠাক মতো সব রেডি করেছো তো? জি, ওটা কিন্তু তোমাকে প্রেজেন্ট করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আই উইল ম্যানেজ। তুমি আছো বলে আমি এটা নিয়ে আসলে চিন্তা করছি। তুমি তা কি করছো এত রাতে? ঘুমাবে না তুমি? কাল সকালে আমাদের জরুরি মিটিং আছে, ঘুমাতে হবে। চলো। রাত দুপুরে এরকম ন্যাকামি না করলে তোমার ভালো লাগে না? বলো, কি বলছো? তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইছো, আলাদা হতে চাইছো। আমি কোনো বাধা দিইনি। আমার শুধু একটা দাবি আছে তোমার কাছে। বলতে পারো এটা আমার ইচ্ছে, আমার চাওয়া। দেবে? কি চাওয়া বলো। আমি তোমার কাছে একটা মাস সময় চাইছি, জাস্ট একটা মাস। 10 বছর আমরা এক ছাদের নিচে সংসার করেছি, না হয় আরেকটা মাসই দিলে। না, আমি স্ত্রীর দাবি নিয়ে কথাটা বলছি না। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা, সে অধিকার থেকে। দেবে? কি হবে এই 1 মাসে? এই একটা মাস আমরা যতটা সম্ভব খুব স্বাভাবিক জীবনযাপন করব, সুন্দর আচরণ করব, কোনো ঝগড়া না, অভিমান না, রাগ না, কিচ্ছু না। ঠিক যেমন বিয়ের পরপর আমাদের জীবনটা ছিল। এক মাস পর অরুদ্ধর পরীক্ষা। আমাদের সম্পর্কের টানাপোড়েন ওর মনের উপর যেন কোনো প্রভাব না ফেলতে পারে, অরুদ্ধ যেন কোনো ক্ষতি না হয়, সেই জন্য চাইছি। মাত্র তো একটা মাস। না হয় তুমি আমার সঙ্গে অভিনয় করলে অরুদ্ধর জন্য।
ওকে, 10 বছরে যখন কিছু হয়নি, আমি বুঝতে পারছি না এই 1 মাসে নতুন কি আর হবে আমাদের সংসারে। তারপরেও অরুদ্ধের জন্য ফাইন, আই ট্রাই। থ্যাংক ইউ সো মাচ। অরুদ্ধকে এসব কিছু বলার দরকার নেই। ও ছোট মানুষ, শুনলে অনেক কষ্ট পাবে। এই একটা মাসে তো আমরা ওকে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত উপহার দিতে পারি, তাই না? থ্যাংক ইউ। মমিতা, আই এম নট এ কিড। তুমি যাও, শুয়ে পড়ো, আমার কথা শেষ। ওকে, আমার খুব মাথা ধরেছে, যাই। কি ভাবছো আদ্রিতা? স্যার, আমার মনে হয় আপনি ম্যাডামের সঙ্গে একটু টাইম নিয়ে বসে ব্যাপারটা নিয়ে ডিসকাস করবেন। সব কিছু খোলামেলাভাবে বলুন। আদ্রিতা, তুমি অনেক কেয়ারিং একটা মেয়ে। আসলে বাদ দাও, আমার কথা বাদ দাও। তোমার কি অবস্থা বলো? হোয়াট অ্যাবাউট ইউর বয়ফ্রেন্ড? আমি একজনকে মনে মনে খুব পছন্দ করি, কিন্তু সে করে কি না আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আরে তাকে বলে ফেলো, না বললে আইডিয়া কিভাবে হবে? সেটাই ভাবছি, কিন্তু বলার পর সে কিভাবে নেবে সেটাও তো একটা ফ্যাক্ট। তুমি অসম্ভব ভালো একটা মেয়ে, সে অবশ্যই পজিটিভলি নেবে। বলে ফেলো, বলে ফেলো। তবে একটা কথা কি, ভুল মানুষকে সিলেক্ট করলে কিন্তু কষ্ট পেতে হবে। আচ্ছা, তোমার ক্লায়েন্টের কতক্ষণ দেরি করবে? মেবি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। প্রাইসগুলো নিয়ে কিন্তু আজকে তুমি বার্গেন করবে, রাইট? ওকে। আজ থেকে আমাদের 1 মাসের কাউন্টডাউন কিন্তু শুরু। বলো কি করতে হবে? বিয়ের পরপর তুমি আমাকে যেভাবে জড়িয়ে ধরতে, এখন সেভাবে জড়িয়ে ধরবো। উফ, এইসব ঢং। হ্যাঁ বাবা। তোমাদের ঝগড়াঝাটি শেষ? হ্যাঁ, আমাদের ঝগড়াঝাটি শেষ, আমরা ঝগড়া করবো না। বাবা, তুমিও কিন্তু আমাদের সাথে ঝগড়া করবে। এই মটকু, আমি কোন দিন তোমার সাথে ঝগড়া করেছি? হ্যাঁ, পুরো একদম মায়ের মতো হয়েছে। চলো চলো খেলে চলো, অনেক রাত হয়ে গেছে। শোনো, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফেরো বিকেলের দিকে। আমি নিজ হাতে বিকেলে নাস্তা রেডি করবো।
সবাই একসাথে খাবো। আগে না। তাহলে কি যাওয়ার সময় অরুদ্ধকে স্কুলে নামিয়ে দিয়ে যাব আগের মতো? সেটার প্রয়োজন নেই, তোমাকে সেটা ভাবতে হবে না, ওই দিকটা আমি সামলাবো। ধরো। সাবধানে যেও, অফিসে গিয়ে আমাকে একটা ফোন দিও। চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজে কোনো তাস। চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজে কোনো তাস। চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজে কোনো তাস। আধারে ওরে ধুলি, খালি চোখে যায় না দেখা তাকে। কোন দুয়ারে খুঁজবো ঝিনুক, তোমায় নিয়ে স্বপ্ন দেখার পাখি। আধারে ওরে ধুলি, খালি চোখে যায় না দেখা তাকে। কোন দুয়ারে খুঁজবো ঝিনুক, তোমায় নিয়ে স্বপ্ন দেখার পাখি। আধার ঘরে যায় না পাওয়া স্বপ্নের বুনো হাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজে কোনো তাস। চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজে কোনো তাস। আরে এটা না, এটা না, এটা। আরে না, আপু চলো, কে? অনেক রাত হয়েছে, চলো এখন আর খেলা না, চলো ঘুমাবে। আসো না আজ আমি তোমাদের সাথে ঘুমাই। বাবা, এরকম করে না, চলো অনেক রাত হয়েছে, ওঠো, ওঠো। বাবা প্লিজ বলো না আমাকে যে আজ আমি তোমাদের সাথে ঘুমাই। আচ্ছা ঠিক আছে, আজ আমাদের সাথে ইয়েস। আই নাও, শেষ করো এটা। এই লেভেল আছে, ক্রস করতে হবে। আরে না, এটা এটা।
আগের মতো অফিসে টাইম দিচ্ছেন না। তাছাড়া আপনাকে ইদানিং বেশ আনমনাও লাগছে। কোথায় আনমনা লাগছে? সব তো ঠিকই আছে। তোমার কি একলা একলা অফিস সামলাতে কোনো সমস্যা হচ্ছে? আপনি ছাড়া কি আমি সব একা সামলাতে পারি? তাছাড়া মাঝে মধ্যে খুব একা একাও লাগে। কি আশ্চর্য, একা একা লাগবে কেন? অফিসে অন্যান্য কলিগরা আছে না তোমার, সবার সাথে একসাথে কাজ করো। আদ্রিতা, তুমি দেখো তো আমাদের ওই যে লাস্ট শিপমেন্টের যে প্রাইস কোটেশনটা, ওটা ঠিক আছে কিনা? ইনভয়েসটা চেক করে আমাকে জানাও। জি স্যার। মা, বাবা এসছে। কি ব্যাপার বাবা, তুমি দরজা খুললে? আম্মু কোথায়? বাবা, মা না ভীষণ অসুস্থ, সারা দিন বিছানায় শুয়ে আছে আর অনেক কাশি। কি বলো? চলো তো গিয়ে দেখি, চলো। এই, কি হয়েছে তোমার? কিছু না, সামান্য একটু জ্বর। আশ্চর্য, তুমি আমাকে একটা ফোন করবে না? ওঠো, চলো আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যেতে হবে না, এমনি ভালো হয়ে যাবে। কি তোমার জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। সামান্য জ্বর না? ওঠো ওঠো, আরে আরে ওঠো ওঠো, দেখে 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 ওঠো ওঠো, গায়ে মাথায় পানি দিতে হবে। কে ফোন করেছিল? তেমন জরুরি কি? আচ্ছা, তোমার সাথে তো আমার কথাই হয়েছিল যে 1 মাস আমরা আগের মতোই থাকবো। তাহলে তোমার এত জ্বর, আমাকে একবার জানালে কি হতো? আমি অফিস থেকে চলে আসতাম। কাজটা তুমি মোটেও ঠিক না। আমার হাতে একটু ধরবে প্লিজ?
এখন কি একটু ভালো লাগছে? ঘুম ভাঙলো? ওঠো, ফ্রেশ হও। এগুলো আমি আর তোমার ছেলে মিলে করেছি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই একটা মাসে তুমি আমাদের জীবনটা একদম আগের মতো করে দিয়েছো। I'm really so happy. এসব কি বলছো উল্টাপাল্টা? চুপ করো তো, নাস্তা করো। এখন সুন্দর করে নাস্তা করবে, ঠিক আছে? ভাবছি আজ আর অফিসে যাব না, আজকে শুধু তোমাকে টেক কেয়ার করব। অরুদ্ধ, অরুদ্ধ, জি বাবা। এখন কাজ শেষ, কাজের টাইম শেষ, এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। হা করো না, নাও হা করো। বাবা তুমিও কিন্তু আমাকে খাওয়াই দিবে। ঠিক আছে, তোমাকে খাইয়ে দিই। আদিতে একটা জরুরি মেইল করছি, পরে আবার কথা হবে। হ্যাঁ, এখন রাখি। বাবা মা না ছাদে একা বসে আছে। কি বলো বাবা, তোর মার না অসুখ? হুম চলো তো গিয়ে দেখি। চলো। তোমার না শরীর খারাপ, বৃষ্টিতে ভিজছো কেন? চলো চলো নিচে চলো। মাঝে মাঝে কিছু নিয়মের মাঝে দু একটা অনিয়ম কিন্তু বেশ লাগে।
তোমার মনে আছে আমাদের বিয়ের ঠিক পরপর তুমি আর আমি রিক্সাতে করে ঘুরছিলাম রবীন্দ্র সরোবরের পাশে, হঠাৎ কি ঝুম বৃষ্টি আর সে কি ভেজা। আমরা দুজনেই ভিজে কাক ভেজা হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন তো তোমার শরীরটা খারাপ, এখন তো ভিজলে চলবে না। চলো নিচে চলো, আমি তোমার মাথাটা মুছে দেবো। চলো। আজও ভিজবে সেদিনের মতো। মা আমিও কিন্তু তোমাদের সাথে বৃষ্টিতে ভিজবো। কনগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ সো মাচ। আজিতা, মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে, ছোট ছোট অনেক স্বপ্ন থাকে, কিছু চাওয়া পাওয়া থাকে, যেগুলোর কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। আর সে কারণেই আমার স্ত্রী আর সন্তানের সাথে বেশ বড় একটা গ্যাপ সৃষ্টি হয়ে গিয়েছিল। তার মানে এই না যে আমরা একজন আরেকজনকে ভালোবাসি না। ইনফ্যাক্ট উই লাভ ইচ আদার এ লট। মমিতার সাথে আমার যখন বিয়ে হয়েছিল, আমি তখন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম সারা জীবন আমরা একসাথে থাকব, মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু এরপরে সংসার জীবনে এসে বেসিক্যালি ওদের চাহিদা পূরণ করতেই আমার অফিস নিয়ে ব্যস্ততা, বিজনেস নিয়ে ব্যস্ততা, কাজ নিয়ে ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝে কিভাবে যেন ওদের কথা আমি একেবারে ভুলে গিয়েছিলাম আজিতা। আর এ কারণেই আমাদের মাঝে একটু ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছিল। বাট এতে কিন্তু মমিতার কোনো দোষ নেই। কাজেই মমিতা কিছুতেই শাস্তি পেতে পারে না। সব দোষ আসলে আমার মোটেই উচিত হয়নি ওদেরকে এভাবে বঞ্চিত করা। তুমি কি বলো? জি স্যার। তোমাকে একটা কথা বলি আজিতা। জি স্যার। আজিতা, তুমি খুব ভালো একটা মেয়ে, তবে নিজেকে একটু শক্ত করতে হবে, না হলে এই বয়সে হঠাৎ করে কোনো একটা কষ্ট পেয়ে যেতে পারে। কি আরে বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? এটা অফিস আজিতা, কাম অন। আজিতা, তুমি কাঁদছো কেন? এটা অফিস। বোকা মেয়ে। Very good girl, Azita. Come on, cheer up. It's office. আসো। ব্যাপার বাবা, তুমি দরজা খুললে? মা কোথায়? বাবা মা না সেই বিকেলে ঘুমিয়েছে, অনেক দেখেছি কিন্তু কিছুতেই উঠছে না।
চলো আমরা গিয়ে মায়ের ঘুম ভাঙি। চলো তো। মমিতা, এই অবেলায় শুয়ে আছো কেন? ওঠো, চলো আমরা ডিনারে যাব, তাই না বাবা? ওঠো মমিতা। মমিতা, মমিতা। সোহেল, ডাক্তারের হিসেব মতে আমার হাতে 1 মাসের সময় ছিল, কিন্তু মনে হচ্ছে 1 মাসের আগেই চলে যেতে হচ্ছে। আমরা তো ভালোবেসে সংসার সাজিয়েছিলাম, কি সুন্দর ছিল সেই দিনগুলো। তুমি অনেক ভালো একটা মানুষ, তোমার ডিভোর্সটাও হয়তো মেনে নিতাম, কিন্তু আমাদের অরুদ্ধ, তাকে কষ্ট দিতে পারছিলাম না। বাবার প্রতি তার কোনো ক্ষোভ জন্মাক, এটা আমি চাই না। আমি তো সারা জীবনের জন্য চলেই যাচ্ছি, এই 1 মাসের জন্য ডিভোর্সটা যেন না দাও, মিনতি করে চেয়ে নিলাম তোমার কাছে। নয়তো অরুদ্ধ সারা জীবন জানতো সে একটা ব্রোকেন ফ্যামিলির সন্তান, তার বাবা তার মাকে ছেড়ে চলে গেছে। আমাদের সম্পর্কের ব্যাপারে অরুদ্ধর মনে যেন কোনো বিরূপ ধারণা জন্ম না নেয়, সেজন্যই তাকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিয়ে গেলাম। ধন্যবাদ তোমাকে, তুমি না চাইলে তো এসব সম্ভব হতো না। ভালো থেকো তুমি, পারলে আমাকে ক্ষমা করে দিও। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে মমিতা।